বিতর্কের পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, শুরু করেছিলাম কবি বিবেক সিংহের একটি কবিতার পঙ্ক্তি। সত্যি, দুর্নীতির কাছে আমরা আজ এক উদ্ভুত জনতা হয়ে গিয়েছি। তারই রেশ ধরে আমাদের দুর্নীতি সম্পর্কে সচেতন এবং আইনের মাধ্যমে তা নিরসনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন খুলনা কর্তৃক আয়োজিত আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। পক্ষে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতির পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টির সংজ্ঞান এবং প্রেক্ষাপট তুলে ধরব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টি আরো যৌক্তিক যুক্তি এবং তথ্য উপাত্ত উপস্থাপন করবেন। আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে বিষয়টি যুক্তি খণ্ডনের মাধ্যমে এই প্রমাণ করবেন যে দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। মাননীয় সভাপতি চলে যাচ্ছে সংজ্ঞায়নে। সংজ্ঞায়নের প্রথমে আমাদের দেখতে হবে আজকে বিষয়ের নির্ধারিত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো কি কি। আজকে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো হলো দুর্নীতি দমন, আইন ব্যবস্থা এবং সামাজিক সচেতনতা। মাননীয় সভাপতি, দুর্নীতি বলতে বোঝায় দার্শনিক, ধর্মতাত্ত্বিক, নৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক বিচ্যুতি, বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ এবং সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা দুর্নীতির অন্তর্ভুক্ত। দমন বলতে বোঝায় দুর্নীতির বিরুদ্ধে শাসন বা দণ্ডদান। আইন ব্যবস্থা বলতে বোঝায় একটি নিয়মের সেটকে যা সামাজিক বা সরকারি প্রতিষ্ঠানের দ্বারা আচরণ নিয়ন্ত্রণ করার জন্য তৈরিকৃত এবং দুর্নীতি দমনের জন্য প্রয়োগযোগ্য। মাননীয় সভাপতি, সামাজিক সচেতনতা বলতে সেই চেতনা স্বীকৃতিকে বোঝাচ্ছি যা দুর্নীতির মতো ঘৃণিত বিষয় নেতিবাচক মানসিকতা তৈরি করা থেকে আমাদের বিরত রাখে। মাননীয় সভাপতি, দুর্নীতি বিষয়টি প্রাচীনকালে প্রথম প্রয়োগ করেন রাষ্ট্রবিজ্ঞানের জনক মহামতি অ্যারিস্টটল এবং পরবর্তীকালে ঘুষ এবং সৎ অভ্যাস ত্যাগ নির্ধারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক সিসারো দুর্নীতি বিষয়টি আবার উল্লেখ করেন। সূত্র উইকিপিডিয়া। সুতরাং দুর্নীতি নতুন কোনো বিষয় নয়। প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের নৈতিকতা বিনষ্টের হাতিয়ার হিসেবে দুর্নীতি অক্ষত আছে। মাননীয় সভাপতি, আমাদের মতো প্রান্তিক উন্নয়নশীল দেশের জন্য দুর্নীতি বিষয়টি একটি ঘাতক ব্যাধি, যেটি নিরসনের জন্য আমাদের ভঙ্গুর আইন ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মাননীয় সভাপতি, দুর্নীতি আমাদের দেশে ছিল, এখনো আছে বহাল তবিয়তে। তাই বলে তো নিরসন অসম্ভব নয়। আমরা যদি আমাদের আইন ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারি এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারি, তাহলে খুব সহজেই এই দুর্নীতি নামক অভিশাপ আমরা আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে পারব। মাননীয় সভাপতি, দুর্নীতির মতো অনৈতিক কাজ বন্ধের জন্য আমার বিপক্ষ দলের বিজ্ঞ বন্ধুরা হয়তো আইন ব্যবস্থার বাস্তবায়ন কিংবা জনসচেতনতার ওপর বিশ্বাস রাখতে নারাজ হয়ে অনেক পথ বাতলাবে। কিন্তু আমি বিপক্ষ দলের বন্ধুদের আশ্বস্ত করতে চাই, বন্ধুরা, কোনো অশুভকে দমন বা নিশ্চিত করতে কেবল মূল জায়গায় ব্যবস্থা নেওয়াই শ্রেয়। তাই দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, শেষ করব। তার আগে আমার প্রতিপক্ষ বন্ধুদের বিনয়ের সাথে কিছু অনুরোধ করব। বন্ধুরা, আপনারা তর্কের খাতির এরকম সুগঠিত বিষয়ের বিরোধিতা করবেন না, বরং চলুন আমরা সবাই মিলে গলা মিলিয়ে বলি দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু বলে আজ আমি আচ্ছল বটে। মাননীয় সভাপতি, এই বিতর্কে কিছু সাধু যখন আসে তখন সেই সাধুদের কাছে আমার কিছু প্রশ্ন রয়ে যায়। আর কতদিন লাগবে তাদের সোনার মানুষ আসতে? ঠিক সেই জায়গায় বলতে চাই, আসলে কিছু সোনার মানুষ আসে দুর্নীতি জালে ফাঁসে, টাকার জলে ফাঁসে মানুষ আপনি। এই ভাষাভাষী বন্ধ করতে চাই। এই সিস্টেমে আর কত ভাষাভাষী আর কোনোদিন ভাষাভাষী হবে না। মাননীয় সভাপতি, যদি না আমরা আইন ব্যবস্থাকে প্রাধান্য না দিয়ে সামাজিক সচেতনতাকেই বড় করে দেখি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে আমার বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথম বক্তা বিষয়টিকে ব্যাখ্যা করছি, দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করবেন এবং আমার দলের দলনেতা আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়বস্তু ছিল দুর্নীতি দমনে আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাই অপরিহার্য। অত্যন্ত যুক্তিগত কারণে আমি বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের প্রথম বক্তার কথা অতি মনোযোগ দিয়ে শুনলাম এবং আমিও প্রত্যাশা করেছিলাম যে তারা আজকে বিষয়টাকে
জায়গায় ব্যস্ত। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের প্রথম বক্তার বিতর্ক শুনে মনে হচ্ছে দুর্নীতি কে করেছে আর কিভাবে করেছে সেটা নিয়ে তারা বিতর্ক করছে, কিন্তু দুর্নীতি যে দমন কিভাবে করবে এটা নিয়ে তাদের কোনো কথা নেই। আদৌ বাংলাদেশে সোনার মানুষ আসবে কিনা, আদৌ মানুষজন ব্যক্তি সচেতন হবে কিনা, এই নিশ্চয়তা আমরা পাইনি। তাহলে আর কতদিন অপেক্ষা করবো মাননীয় সভাপতি? এই ভঙ্গুর সিস্টেম আমরা বন্ধ করতে চাই এবং প্রাতিষ্ঠানিক নজরদারিতা বাড়িয়ে আমরা ব্যক্তি সচেতনতা বাড়াতে চাই। আর এটা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশ থেকে কমে যাবে বেনজির, পিকে হালদার, অমির প্রদীপের এবং সালমান রহমানের মতো দুর্নীতিবিদ, যে কিনা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিতে পারে, 3 বছরে প্রকাশ্যে 2,000 কোটি টাকা আত্মসাৎ করে আমার দেশে ডলার ক্রাইসিস দেখা দেয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় সভাপতি, আজকের দুর্নীতি কমাতে আমাদের বহুমুখী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1. প্রতিটা প্রতিষ্ঠানের জবাবদিহিতা। 2. রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ঘুষ দুর্নীতি উচ্ছেদ করতে হবে। 3. ক্ষমতা দলের বার্ষিক সম্পদ বিবরণের জবাবদিহিতা। 4. উন্নয়ন কাজে বিলের জন্য ঠিকাদারদের কাছে জবাবদিহিতা। 5. শেয়ার বাজারের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত। 5. প্রতিটা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও সুনির্দিষ্ট গণতন্ত্র ব্যবস্থাপনা। 6. অনুপার্জিত আয়, ঋণ খেলাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালো টাকা, পেশি শক্তি নির্মূলে ব্যবস্থা গ্রহণ। 7. এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হবে যারা মনিটরিং করবে, অডিট করবে, আর এই সকল ক্ষেত্রগুলো আইন ব্যবস্থা দ্বারা আইনের আওতাভুক্ত করে সামাজিক সচেতনতা নিশ্চিত সম্ভব। তাই আজ রাজখানা ঘর থেকে থানা আত্মকর্মসংস্থান থেকে বিচার ব্যবস্থা, শেয়ার বাজার থেকে ব্যাংকিং খাত, দেশের প্রতিটা রন্ধে রন্ধে যেখানে দুর্নীতি সেখানে পক্ষ দল আছে দলগত কাঠামো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং সব রকম জবাব নিশ্চয়তা না করে তারা আজ ব্যক্তি সচেতনতা, স্বাধীনতা গুলি আওড়িয়ে আমাদেরকে সেই আষাঢ়ের গল্পই বারবার শুনিয়ে যাচ্ছেন। আমরা এমন একটি দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলি যে দেশে সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। সে দেশে ধূমপানীরা 1 বছরে করে দেন 38,000 কোটি টাকা। রাস্তায় দেখা থেকে এখানে প্রস্তাব করিবেন না, জরিমানা। ওখানে আরো বেশি করে দেখা যায় মানুষকে। আপনি যদি প্রতি 1 কিলোমিটারে একটা পাবলিক টয়লেট বানাতে আইন করতেন, সে রাস্তায় এমন কাজ করবে, যে রাস্তায় এমন কাজ করবে তাদের প্রতি আইনের আওতায় আনতে হবে, তাহলে সচেতনতা মানুষের এমনিতেই আসতো। মাননীয় সভাপতি, যখন আমরা দেখতে পারি কোভিড-19 সবাই ভুয়া বলছিল, তখন আপনি প্রাতিষ্ঠানিক নজরদারিতা বাড়ান। সেই গ্রামের আমার চাচাতো ভাইটাও সেদিন মাস্ক পরেছিল। সেই মানুষগুলোকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি আমরা। এখন হাজারটা উদাহরণ দিতে পারি মাননীয় সভাপতি। তাই আমরা মনে করি আপনি ব্যক্তি সচেতনতার আক্ষেপ যত জাতিকে দেখাবে, সেটা জাতি তখন আর বিলাসিতা ছাড়া আর কোনো কিছুই দিবে না। আমরা বাস্তবায়নে আসতে চাই মাননীয় সভাপতি। আমরা কিন্তু এটা বলছি না যে মাননীয় সভাপতি যে দুর্নীতি দমনে আইন ব্যবস্থায় শুধু দরকার, তার সাথে এই প্রত্যয় যোগ করে বলছি আইন ব্যবস্থার প্রণয়নে ব্যক্তিকে সচেতন করে তোলে। দুর্নীতি দমন কমিশনের ধারা 19 অনুচ্ছেদ নং 3 বলা আছে, দুর্নীতি অনুসন্ধান বা তদন্তের জন্য বৈধ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষমতার প্রয়োগে কোনো ব্যক্তি বাধা প্রদান করলে বা কোনো নির্দেশ ইচ্ছাকৃত অমান্য করলে উক্ত বাধা প্রদানকারী অনর্থ 3 বছরের জন্য যে কোনো বর্ণনায় কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এখন আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে প্রশ্ন, এই দুর্নীতি দমনে যদি কোনো দুর্নীতি দমন কমিশন বা আইন ব্যবস্থা না থাকে, তাহলে আপনি কিভাবে সামাজিক শুধু সচেতনতা দিয়ে একটা মানুষকে শাস্তি দেবেন এবং দুর্নীতি দমন করবেন? ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় পরিচালক মণ্ডলী, আমার বিপক্ষ বন্ধুরা যারা উপভোগ করছেন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, বিতর্ক চলবে। নির্ধারিত বিষয় দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতে আমি বলে দিতে চাই, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আমাকে যে প্রশ্নটি করে দিয়েছে তার উত্তর আমি আমার কথার মাঝেই দিয়ে দেব। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বিষয়টির সংজ্ঞা এবং প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টির যৌক্তিক যুক্তি, তথ্য উপস্থাপনের মাধ্যমে বিষয়টির যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করব। মাননীয় সভাপতি, আমরা স্পষ্ট বলছি যে দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি অবশ্যই জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমার বিপক্ষ দলের বন্ধু এক প্রকার ভুল সংজ্ঞানের মাধ্যমে তার তত্ত্বহীন বক্তব্য তুলে ধরলেন, যা বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং অনির্দিষ্ট। তিনি দুর্নীতি দমনের জন্য আইনি ব্যবস্থা এবং সামাজিক সচেতনতাকে যথেষ্ট বিবেচনা না করে অসংখ্য পথ বাতলেন, যা এই ব্যবস্থা নিরসনে অসঙ্গতিপূর্ণ। মাননীয় সভাপতি, আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে এমন অঙ্গ রয়েছে যেটি না থাকলে অন্যগুলো অচল, যেমন মস্তিষ্ক। আর দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা
অবশ্যই পরিহার্য, যা আমাদের মস্তিষ্কের মতোই। তাই এই দুই মুখ্য বিষয় উপেক্ষা করে, ক্ষুদ্র অনুসন্ধানের বিবেচনা করে, সময় নষ্ট করে এবং লক্ষ্যে পৌঁছানো বাধা করে আর কিছুই নয়। মাননীয় সভাপতি, আজকে এই বিষয়ে কেন আইনের প্রণয়নের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতার কথা বলা হচ্ছে সেটাই মুখ্য আলোচ্য। মাননীয় সভাপতি, আমরা দুর্নীতিকে চিরতরে নিশ্চিত করে সততার নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। তাই কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতির মতো প্রায় ক্ষণস্থায়ী চর্চা প্রমোশন করা সম্ভব নয়। এতে মূল কারণগুলো আমাদের নজর এড়িয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুর্নীতির মতো ঘৃণিত কাজে সম্পৃক্ত হয়। তাই আইনের পাশাপাশি সচেতনতা না থাকলে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এই দুয়ের মেলবন্ধন ব্যতীত আর কোনো প্রকারে কি পূর্ণরূপে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব? আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে প্রশ্ন রেখে গেলাম। মাননীয় সভাপতি, দেশ থেকে দুর্নীতির মতো ঘৃণিত বিষয় যা দেশের উন্নয়নের বাধা প্রদান করে এবং জাতির পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট করে, তা দূরীকরণের চেষ্টা চলতে আছে বলে আমরা মনে করি না। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা আমাকে যে প্রশ্নটি করেছিলেন তার উত্তর হয়তো এখানেই আছে। তিনি জানেন তো মনোযোগ সহকারে শুনুন। দুর্নীতি বন্ধের উদ্দেশ্যে আমাদের দেশে 2004 সালে দুর্নীতি দমন কমিশন দুদক গঠন করা হয়েছিল। দুদক নিয়মিত আইনি প্রক্রিয়ায় দুর্নীতিবাজকে চিহ্নিত করছে। তাও আমাদের দেশে এই অনৈতিক কার্যক্রমের সফলতার সুখবর নেই। তাই আইনি প্রক্রিয়া জোরদারের পাশাপাশি সমাজের সচেতনতা সমানভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। মাননীয় সভাপতি, শুধুমাত্র আইন প্রয়োগ করে যে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় তা দেশের বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট। সবকাজে ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর দুদক সহ বর্তমান উপদেষ্টা পরিষদের সরকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিগত সরকারের প্রধান থেকে শুরু করে অর্থস্তর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা এবং সম্পদের দুর্নীতি হয়েছে, অথচ তখন আইন ব্যবস্থা চালু ছিল। কিন্তু সামাজিক সচেতনতা সৃষ্টি না হতে পারার কারণে সেই ব্যবস্থার পূর্ণতা পায়নি। ফলে আমরা দুর্নীতির সেই অতল গভীরে ডুবে আছি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা কখনো আইনি ব্যবস্থাকে যথাযথ, আবার কখনো অন্য অনেক অনুষদের কথা উল্লেখ করে বিতর্কের বিষয়টিকেই বিতর্ক করে দিয়ে গেলেন। অথচ দুর্নীতি বন্ধে এবং আইন ব্যবস্থার পাশাপাশি আমরা যদি সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারি, তবে এই জঘন্য অপরাধ সমাজ থেকে সম্পূর্ণ বিতাড়িত করা সম্ভব। এই সত্যই তারা উপলব্ধি করতে পারছে না। হায় রে কপাল, মতো চোখ থেকে বিষয়টি বড়ই বেদনার। আশা করি পরের বক্তারা অসত্য না করে আমাদের সাথে একমত হয়ে সমস্যার সুর মেলাবে। দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সভাপতি। তানজিলা আক্তারকে ধন্যবাদ তার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের সাবরিনা রহমানকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। সাবরিনা রহমান। শাসনের নামে করছে শোষণ, ত্যাগের নামে খাওয়া, দেওয়ার নামে নিচে গেলে সেবার নামে খাওয়া। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, উপস্থিত সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় হচ্ছে দুর্নীতি দমনে আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা সমগ্র বিষয়টিকে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। আমাদের দলের প্রধান আপত্তির কারণ বিষয় হচ্ছে অপরিহার্য শব্দটি। সামাজিক সচেতনতা প্রয়োজন, কিন্তু সেটি অপরিহার্য নয়, বরং আইনের কঠোর প্রয়োগই এখন দুর্নীতি দমনে অপরিহার্য এবং তার সময়ের দাবি। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মরিসের মধ্যে দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার, যার মধ্যে আছে ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ সহ আরো অনেক কিছু। গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে জবাবদিহিতা। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পরিচালনার কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। জবাবদিহিতা থাকা মানে আইনের সঠিক প্রয়োগ হওয়া। তখন দুর্নীতি করতে মানুষ কুণ্ঠিত হবে। যেখানে বিপুল অর্থের হাতছানি মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, সেখানে সচেতনতার কোনো স্থান নেই। অর্থের লোক সততার কাছে পদদলিত হয়। তাই তো বলা হয় চোরনা শুনে ধর্মের কাহিনী। আপনার কি মনে হয় যারা দুর্নীতিগ্রস্ত তারা সচেতনতার বুদ্ধি অর্থাৎ নৈতিকতার শিক্ষা কখনো গ্রহণ করেনি? তা নয়, তারা সবকিছু বুঝে শাস্তি না হওয়ার কারণে দুর্নীতিগ্রস্ত হয়, আবার ঘুষ প্রদান করে সেই দুর্নীতি চাপা দেয়। দুর্নীতি বর্তমান সমাজে ক্যান্সারের মতো একটি রোগ। কোনো অঙ্গ ক্যান্সারে আক্রান্ত হলে যেমন কেটে বাদ দিতে হয়, তেমনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। যুগবদ্ধভাবে দুর্নীতিবাজদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তাকারীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। মনে রাখতে হবে অন্যায় যে করে এবং অন্যায় যে সবে তব ঘৃণা তাকে যেন চিহ্ন সমলাভে। ইসলামে আল্লাহর দরবারে দুর্নীতি অমার্জনীয় অপরাধ। সূরা বাকারার 128 নং আয়াতে বলা হয়েছে, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের সামান্য অংশ জেনে
ইসলামের চুরি সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে হাত কাটার শাস্তি নির্ধারিত আছে, যা পবিত্র কোরআনে সূরা মাইদার 28 নং আয়াতে উল্লেখ আছে। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবায় বলেছিলেন, সীমালঙ্ঘন করার জন্য অতীতের জাতিগুলোকে ধ্বংস করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ যখন চুরি করত তখন তাদের বিনা সাজায় ছেড়ে দেওয়া হতো। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত তখন তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা চুরি করত তাহলে আমি অবশ্যই হাত কেটে দিতাম। সহিহ বুখারী হাদিস 3475। এখানে সচেতনতার কোনো স্থান নেই। মূলত আইনের কঠোর প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে ধনী দরিদ্র, আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে সবার প্রতি, যা দুর্নীতিকে দমাতে মুখ্য ভূমিকা পালন করবে। আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা যেভাবে সামাজিক সচেতনতাকে দুর্নীতি দমনে অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তা দেখে আমার জার্নালি নার্সিং নেতা হিটারে যুক্তি মনে করেছে, একটি মিথ্যা কথা যদি পরপর 10 বার বলা হয় তবে তা সত্যে প্রতিষ্ঠিত হয়। দেশের সাধারণ মানুষ দুর্নীতির কাছে অসহায় হয়ে এটি তাদের হাত হিসেবে মেনে নিয়েছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে দুর্নীতি দমন ব্যুরোতে 8000 মামলা ঝুলে আছে শুধু দুর্নীতিকে কেন্দ্র করে। গত 35 বছরে 2001 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতির শীর্ষে ছিল। এছাড়া 2020 সালে 12তম, 21-এ 13তম, 23-এ 12তম এবং 24-এ 10তম স্থান অধিকার করেছে। তথ্যসূত্র www.google.com। জাতীয় খানা জরিপ 2021-এর সমীক্ষা মতে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এখানে দুর্নীতি 74.4%। রক্ষক যেখানে থক্ত সেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই আমাদের এখন এই মুহূর্তে সর্বাগ্রে প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠা করা, শুধুই আইনের শাসনের প্রতিষ্ঠা করা, অন্য কিছু নয়। প্রতিপক্ষ দলের বন্ধুদের আমি মনে করিয়ে দিতে চাই 2012 সালে 9 ডিসেম্বরে 9টা থেকে 9:30 শীতের সকালে একটি ঘটনা, যেখানে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে বিশ্বজিতের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য সচেতন মানুষ, কিন্তু তাদের সচেতনতা ঢুকতে পারেনি বিশ্বজিতের মৃত্যুকে। তার কারণ ছিল আইনের শাসনের প্রয়োজনীয়তা। 2013 সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে 21 জন আসামির মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড, 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে 17 জনের মধ্যে 17 সালে 8 জনের মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সুপ্রিম কোর্টে। একই বছর 2 জনকেও মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হয়, যাতে সন্তুষ্ট হতে পারেনি বিশ্বজিতের পরিবার বা সাধারণ জনগণ। আর এই আইন শাসনের প্রয়োজনীয়তা হত্যার এই মিছিলকে আরো দীর্ঘায়িত করেছে। আমরা থেকে তোফাজ্জল কেউই রেহাই পায়নি। তোফাজ্জলের হত্যার সময় এগিয়ে এসেছিলেন সচেতন শিক্ষক থেকে সাধারণ জনগণ, কিন্তু বাঁচাতে পারেনি তোফাজ্জলকে। শিক্ষা অপরাধীদের একজন বলেছিলেন, আমি আবেগের পাশে এই কাজ করছি। যদি বিশ্বজিতের হত্যার সুষ্ঠু বিচার হতো তবে অপরাধীরা এই কাজ করার সাহস পেত না। বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, এখানে সচেতনতার কাজ কি? এত কিছু পরে যদি প্রতিপক্ষ দলের বন্ধুদের বোধোদয় না হয় তবে আমার তাদের উদ্দেশ্যে বলা, তারা বড় হয়েছে তবে বেড়ে উঠতে পারেনি। যদি 1 সেকেন্ডের জন্য প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা মেনে নিই, বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ সচেতনতা দিয়ে কি দুর্নীতি দমন সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু সম্পূর্ণভাবে আইনের কঠোর প্রয়োগে দুর্নীতি দমন সম্ভব এবং সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সাবরিনা রহমানকে ধন্যবাদ তার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে পক্ষ দলের সামরিন রায়নাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন। নতুন ভোরের সূচনা দিয়ে নতুন স্বাধীনতা, দুর্নীতিমুক্ত নতুন প্রজন্মের আনন্দ হবে মাধ্যমা। বাংলাদেশ সভাপতি বিচারক মন্ডলীর প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের বিতর্কের শেষাংশ। আজকের আয়োজিত বিতর্কে নির্ধারিত বিষয় হচ্ছে দুর্নীতি দমনের জন্য আইনের পাশাপাশি সামাজিক সচেতনতাও অপরিহার্য। দৃঢ় অবস্থান থেকে বিষয়টির পক্ষে বলছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, প্রথমে আমি বিপক্ষ দলের বন্ধুদের যুক্তি খণ্ডন দিয়ে শুরু করব। আমার দলের দ্বিতীয় বক্তা একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন, কিন্তু হতাশাজনক হলো আমরা তার উত্তর পাইনি। আমরা যে যুক্তিগুলো দেখাইনি তারা সেই যুক্তিগুলোকে আমাদের যুক্তি করে চালিয়ে দিয়েছেন। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন, তিনি বলবেন যে সচেতনতা অপরিহার্য নয়। মাননীয় সভাপতি, আপনি ভেবে দেখুন, একটা মানুষ যদি সচেতন না হয় তাহলে সে কি করে একটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করবে? যাই হোক, মাননীয় সভাপতি, আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা ইতিমধ্যে বিষয়টির সংজ্ঞান সহ পর্যাপ্ত তথ্য উপস্থাপন করে প্রমাণ করতে পেরেছেন এই যে কেন আমরা বলছি দুর্নীতি দমনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। মাননীয় সভাপতি, দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করছে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। 2023 সালের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বের যেসব দেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে
সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশের অবস্থান 10ম। এর আগে 2022 সালে বাংলাদেশের অবস্থান ছিল 12তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে সেসব দেশের চেয়েও বাংলাদেশের দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি। সূত্র দৈনিক প্রথম আলো 31 জানুয়ারি 2024। এই নির্ভরযোগ্য প্রতিবেদনের মাধ্যমে এটা স্পষ্ট যে আমাদের দেশের দুর্নীতি বন্ধ তো দূরের কথা, কর্তৃত্ববাদী শাসনের কারণে তা এমন ভয়াবহ ধারণ করেছে যে দিন দিন দুর্নীতি করে আমরা আবারও চ্যাম্পিয়নের দিকে ধাবিত হচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, আমরা দুদক গঠন করলাম, আইন প্রণয়ন করলাম, তা অনেকাংশ বাস্তবায়নও করলাম, তাও কেন দুর্নীতির সুযোগ আমাদের উপর চোখ রাঙাচ্ছে? সত্যটা এই যে মাননীয় সভাপতি, আমরা এত কিছু করার পরও সমাজের মানুষদেরকে সামাজিকভাবে সচেতন করতে পারি। তাই এখনই সময় দুর্নীতি দমনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া। মাননীয় সভাপতি, গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দুর্নীতির খবরই প্রাধান্য পাচ্ছে। একের পর এক সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন, ড্রাইভার সবাই অবাক করা দুর্নীতির খবর জানা যাচ্ছে। এরা সবাই শিক্ষিত কিন্তু দুর্নীতির জায়গায় শূন্য। মাননীয় সভাপতি, বিগত সরকারের পতনের পর আজ একটা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করা হয়েছে। এই মানুষগুলো এখন আইনের আওতায় আসলেও সামাজিক সচেতনতার অভাবে তারা দেশের সম্পদ কুক্ষিগত করে দেশকে পেছনে ফেলে দিয়েছে। তাই ভবিষ্যতে আমরা দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিক চাই, যারা দুর্নীতিকে শুধু নাই বলবে না, বরং দুর্নীতিকে বর্জন করবে। মাননীয় সভাপতি, প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতিগ্রস্ত হলে সেখানে আর পেশাদারিত্ব থাকে না। একটা উদাহরণ দিয়ে যাই, বিগত সরকারের আমলে বেনজির আহমেদ পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং পুলিশের আইজির দায়িত্ব পালন করেছেন। তিনি প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তার ক্ষমতাকে অপব্যবহার করে সেখানে দুর্নীতি করে গেছেন। তার মানে হলো তিনি তার অধীনস্থদের এই দুর্নীতির কাজে ব্যবহার করেছেন, যার ফলে তাদের এক অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। পুলিশের প্রতি মানুষের ওই অনাস্থা তারই পরিচয় বহন করে। মাননীয় সভাপতি, এক সময় বলা হতো চাকরিজীবীদের বেতন বাড়লে আর দুর্নীতি হবে না, কিন্তু পরিসংখ্যান প্রমাণ করে দুর্নীতি কমেনি, বরং আরো বেড়েছে। বিপক্ষ দলের বন্ধুদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, এত কিছু করার পরও কি দুর্নীতি বন্ধ হয়েছে? তাহলে আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো ছাড়া আর ঠিক কি উপায় দুর্নীতি রোধ করবে? বন্ধুরা আশা করি উত্তর দিয়ে যাবে। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের বন্ধুরা বলতে পারেন এত কিছু করে তো দুর্নীতি বন্ধ করা গেল না। হ্যাঁ বন্ধুরা, দুর্নীতি রাতারাতি বন্ধ হয়ে যাবে এ এক অনেক শব্দ বলে অনেক কিছু নয়। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো হয়েছে বলেই পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নের পরও এখন আমরা অবস্থান কমিয়ে 10ম স্থানে আনতে পেরেছি। আমাদের এই সচেতনতার কার্যক্রম যদি আরো জোরদার এবং কার্যকর করা হয়, আমরা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সোনার বাংলা করতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় সভাপতি, তার জন্য আমাদের সরকারি প্রচার মাধ্যম, সামাজিক গণমাধ্যম, যোগাযোগ মাধ্যম সহ সামাজিক শিক্ষার্থীদের উপর ভালোভাবে বোঝাতে হবে, তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম এই কলঙ্কিত নামের সাথে নিজেদের যুক্ত করবে না। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে আমার বিপক্ষ দলের বন্ধুদের অনুরোধ করবো, যুক্তির খাতিরে যুক্তি দেওয়া যেতে পারে, তাতে কেবল তাল গাছ নিজের বলেই গণ্য হবে। কিন্তু বাস্তবতাও সত্য এই যে আমাদের দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে সামাজিকভাবে সচেতন করলে দুর্নীতি নির্মূলে আমাদের নতুন সূর্য অনন্ত দূরে। তাই সময় থাকতে আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, দুর্নীতি দমনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সভাপতি। 52, 71 আর 90, 21 শতকের প্রেরণা এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্নের অগ্রযাত্রা আজ থেমে গেছে দুর্নীতির জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, তা হলো দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বলতে কষ্ট লাগছে মাননীয় সভাপতি, যখন বিশ্ব ব্যস্ত অর্থনীতি কিংবা ক্ষমতায় প্রথম হয়, তখন আমার দেশ ব্যস্ত দুর্নীতিতে প্রথম হয়। এই প্রচেষ্টায় আমার দেশ ব্যর্থ হয়নি, পর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম আলোর এক প্রতিবেদন বলছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশ একটি সুপরিচিত দুর্নীতিগ্রস্ত দেশ। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের 3 জন বক্তা এই বিতর্কের মহামঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তাদের মন হয়তো ছিল অন্য কোথাও। আমরা আইন প্রণয়নের কথা বলছি না, আমরা আইনের কঠোর প্রয়োগের কথা বলছি। তাই মাননীয় সভাপতি বলতেই পারি, হাইরে আমরা কেবল হাত দিয়াচ্ছি, আমরা এই দুর্নীতি দমন করতে চাই আমরাও। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বলে গেলেন সামাজিক সচেতনতা নাকি অপরিহার্য। কখনোই নয় মাননীয় সভাপতি, কেন নয়? লক্ষ্য কোন প্রতিপক্ষ। দুর্নীতি দমনে কঠোর আইনের প্রয়োগে অপরিহার্য, সঙ্গে সুশিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, জবাবদিহিতা, সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। মাননীয় সভাপতি, মানে প্রতিপক্ষ সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মাধুর্যতা ঠিক রক্ষা করা যায়, কিন্তু যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না।
মানুষ সভাপতি, আমি এখন এমন 4টি ক্ষেত্র উপস্থাপন করব যেটি প্রমাণ করবে দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থা অপরিহার্য এবং সঙ্গে সুশিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ, জবাবদিহিতা ও সিস্টেমের পরিবর্তন পারে দুর্নীতি দমন করতে। মানুষ সভাপতি, শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু সুশিক্ষিত মানুষের বড়ই অভাব। তাই মানুষ সভাপতি, আমরা আমাদের প্রথম ক্ষেত্রটি হচ্ছে সুশিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ। মানুষ সভাপতি, মানুষ যখন সুশিক্ষা মেনে চলছে না, ধর্মীয় মূল্যবোধ মেনে চলছে না, তখন তার মধ্যে দুর্নীতি দেখা যায়। সুশিক্ষা, ধর্মীয় মূল্যবোধ একজন মানুষকে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং ন্যায়ের গুরুত্ব বোঝায়, যা থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভিত্তি গড়ে তোলে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আর একজন দেশপ্রেমিক আর যাই হোক দুর্নীতিবাজ হতে পারে না। মানুষ সভাপতি, দুর্নীতি দমনের জবাবদিহিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এটি সুশাসনের অপরিহার্য একটি উপাদান। দুর্নীতির ফলে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যা মানুষের আস্থা নষ্ট করে। জবাবদিহিতা নিশ্চিত করলে সরকারি কর্মচারী এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলভাবে কাজ করতে বাধ্য হবেন, তার কারণ তারা জানেন যে কার্যক্রমের জন্য পর্যালোচনা এবং বিচার হতে পারে। মানুষ জবাবদিহিতার মাধ্যমে মানুষ সভাপতি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। মানুষ সভাপতি, দুর্নীতি দমন করতে গেলে যে বিষয়টি অতীব জরুরি তা হলো সিস্টেমের পরিবর্তন। হ্যাঁ, মানুষ সভাপতি, সিস্টেমের স্বচ্ছতা বাড়ানো, জবাবদিহিতার মানদণ্ড দুর্নীতির সুযোগ কমিয়ে আনে। যেমন মানুষ সভাপতি, সরকারি নথি অর্থে হিসাব জনগণের কাছে প্রকাশ করা। মানুষ সভাপতি, আমাদের প্রধান ক্ষেত্রটি হচ্ছে আইনের কঠোর প্রয়োগ। মানুষ সভাপতি, আইনের কঠোর প্রয়োগের মানুষ সভাপতি, আমাদের দুর্নীতির জন্য লাগবে আলাদা আদালত, যেখানে শুধুমাত্র দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার মানুষ সভাপতি, যেখানে আলাদা আইনজীবীরা থাকবে, আলাদা বিচারক থাকবে, যেখানে দুর্নীতিকে আলাদা চোখে দেখা হবে। মানুষ সভাপতি, প্রতিপক্ষ দুর্নীতি একটি জটিল এবং সংবেদনশীল বিষয়, যা হাইকোর্টে যদি আলাদা আদালতে এই বিষয়টি পর্যালোচনা করা হয় তাহলে দুর্নীতি কমে আসবে। মানুষ সভাপতি, প্রতিপক্ষ বলে গেলেন সচেতনতার কথা। প্রতিপক্ষ যখন একজন শিক্ষক শ্রেণীতে দেরি করে আসছে তখন এটি দুর্নীতি না মানুষ সভাপতি? তখন কি কোন সচেতনতা? শিক্ষকদের সচেতন মানুষ, সমাজের আমরা জানি শিক্ষক সবচেয়ে সচেতন মানুষ, তাহলে কেন শিক্ষক দেরি করে আসছে? মানুষ সভাপতি, যদি এমন নিয়ম করা হতো একজন শিক্ষক যদি 1 মিনিটও দেরি করে আসে তাকে 1 মাসের জন্য বরখাস্ত করা হবে, পর 3 বার একই কাজ করলে তাকে চিরস্থায়ীভাবে বরখাস্ত করা হবে। মানুষ সভাপতি, প্রতিপক্ষ এরপরে যদি আপনারা আমাদের সহজ ভাষাকে আবেদন করেন তাহলে একটি গল্প বলছি, বেশ পুরানো। এখন এক ব্রাহ্মণ সবাইকে বলেছিল যে আমাকে বোঝাতে পারবে, আমি তাকে আবার হালের বলদ জোড়া দিয়ে দেব। তখন ব্রাহ্মণ স্ত্রীকে আদবাদের স্বরে বলেছিল, হ্যাঁ গো, কেউ যদি তোমাকে সত্যি সত্যি বুঝিয়ে ফেলে তাহলে আমাদের কি হবে? বলদ দিয়ে আমরা চলবো কি করে? তখন ব্রাহ্মণ বলেছিল, আরে পাগল, সারাদিন তারা আমাকে বোঝাবে, সন্ধ্যাবেলা আমি বলবো বুঝিনি। গল্পের ব্রাহ্মণ এবং প্রতিপক্ষের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আমরা যুক্তি, তত্ত্ব এবং তথ্যের মাধ্যমে বোঝাবো, আর প্রতিপক্ষ অযৌক্তিকভাবে বলবে বুঝিনি এবং বুঝিনি। মানুষ সভাপতি, সর্বোপরি একটি কথা বলতে চাই, আমরা চাই না আমাদের সমাজকে দুর্নীতিবাজ দেখতে, আমরা চাই একটি দুর্নীতি মুক্ত সমাজ। আমরা চাই এদেশে সবাই নিরাপদে থাকি, আমরা দিন শেষে ফিরে যেতে পারি যে যার আপন নিয়ে। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ মানুষ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শরীফ আমির হামজাকে। আমরা এ পর্যায়ে পর্বে চলে যাব। সময় 2 মিনিট। 1.5 মিনিটের মাথায় একটা ওয়ার্নিং দেওয়া হবে। আমি এই যুক্তিতর্কের পর্বে আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের সাবরিন রায়না। যাও অনেক তর্জন গর্জন করবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে তর্জন গর্জন করা যতটা সহজ, ভঙ্গুর আইনকে শক্তিশালী করা ঠিক ততটাই কঠিন। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আইন ব্যবস্থা এককভাবেই যথেষ্ট, কিন্তু বিপক্ষ দল আইনের শক্তির কথা বললেও বাস্তবতা হলো শুধু আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়। অনেক দেশে কঠোর আইন থাকা সত্ত্বেও দুর্নীতি চলছে, কারণ আইনের প্রয়োগ দুর্বল এবং দুর্নীতিবাজরা প্রভাবশালী। আইনের পাশাপাশি মানুষকে সামাজিকভাবে সচেতন না করতে পারলে দুর্নীতির শিকড় নির্মূল করা যাবে না। মাননীয় সভাপতি, আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন জবাবদিহিতা করতে গেলে অবশ্যই সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বললেন যে শরীরে যে অংশের ক্যান্সার হয় সেই অংশটি কেটে ফেলতে হয়, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে, যদি কোনো মানুষের গলায় ক্যান্সার হয় তাহলে কি আমরা গলা কাটি? না,
মাননীয় সভাপতি, সচেতনতার কাজ কি? মানুষকে ছোটবেলা থেকে আইনি পথ দেখানো হয়, যা দেখানো হয় না, কিন্তু তাকে সঠিক পথ দেখানো হয় এবং সামাজিকভাবে সচেতন করার চেষ্টা করা হয়। আর তাছাড়া মানুষ যদি সচেতন না হয় তাহলে সে কোনোভাবে দুর্নীতি মুক্ত থাকতে পারে না। মাননীয় সভাপতি, সুশিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ সামাজিক সচেতনতার ক্ষেত্রের মধ্যেই পড়ে। আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন বিভিন্ন অনুষঙ্গের কথা, কিন্তু আমরা এই সমস্ত অনুষঙ্গকে একত্রিত করে সামাজিক সচেতনতার নাম দিয়েছি। সামাজিকভাবে একটা মানুষ সচেতন হলে তার ভিতর তার মূল্যবোধ, শিক্ষা, তার ধর্মীয় আচার আচরণ সবকিছুই আসে। মাননীয় সভাপতি, আমরা সমাজের বাইরে যে ধর্ম পালন করি না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সভাপতি। ধন্যবাদ শামদিন রায়নাকে। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে আমি আহ্বান জানাচ্ছি শরীফ আমির হামজা। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ আবেগের বশে সবই বলা সম্ভব, অথচ আপনারা হয়তো ভুলে গিয়েছিলেন যুক্তিতে মিলবে মুক্তি আবেগ দিয়ে নয়। প্রতিপক্ষ শুধু দুর্নীতি নিয়ে পড়ে আছে, কিন্তু আমরা দুর্নীতি দমন করতে চাই, দুর্নীতি সংজ্ঞা নিয়ে বিতর্ক করছি না, এটা তাদের মনে রাখা উচিত ছিল। মাননীয় প্রতিপক্ষ বলে গেলেন আমরা নাকি সচেতন নিয়ে কথা বলেছি। যদি তিনি এই মঞ্চে উপস্থিত থাকতেন তিনি এই কথাটি কখনোই বলতেন না, কারণ আমরা সচেতনতাকে প্রাধান্য দিচ্ছি না। সেখানে আইন যদি কঠোর প্রয়োগ করা হয় তাহলে সচেতনতা বা আইন অবশ্যই তৈরি হয়ে যাবে। মাননীয় সভাপতি, মানুষ যদি কঠোর আইন প্রয়োগ হয় তাহলে মানুষ দুর্নীতি দমন করা সম্ভব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বলে গেলেন গলায় ক্যান্সার হলে আমরা গলা কি কাটবো? অবশ্যই প্রতিপক্ষ, যদি গলায় ক্যান্সার হয় আপনি তো জানেন না গলার সেই অংশটাকে কেটে ফেলতে হয়। মাননীয় সভাপতি, আমি একটি কথা বলছি, প্রতিপক্ষের দ্বিতীয়পক্ষের তথ্য ও কথার চেয়ে ভঙ্গি বেশি দেখা গিয়েছে। মস্তিষ্কের কাছে শরীরে অনুভূতি প্রদান করে আমাদের হৃৎপিণ্ড। আইন প্রণয়নের কথা বলছি না, আমরা বলছি আইন প্রয়োগের কথা, যেখানে আমি আমার মূল বক্তব্যে বলে গিয়েছি। তারপরে কেন যে প্রতিপক্ষের দ্বিতীয় দলনেতা একটু আবার বললেন তা আমার বোধগম্য হচ্ছে না। মানে সভাপতি, এই বিতর্কের মঞ্চের প্রতিটি মানুষ মানতে বাধ্য, কেবলমাত্র আইন ব্যবস্থায় পারে দুর্নীতি বন্ধ করতে। মানে সভাপতি, প্রতিপক্ষকে কেউ যদি ইট ছুঁড়ে মারে তার বিপরীতে তারা ফুল ছুঁড়ে মারবে, সেই ফুলের সাথে যে টপটি থাকবে সেদিকে তারা অস্বীকার করছে। মানে সভাপতি, আজকে তারা তিনজন রক্ত চোখ বন্ধ করে রাখতে পারে, কিন্তু ষড়কোটি বাঙালির সাথে আপনার চোখে খোলা আছে। মানে সভাপতি, আপনি দেখতে পারেন আসল সত্যি কি। মানে সভাপতি, আমি আবারও বলছি, আমার দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্যের মাঝে তার উত্তর দিয়ে গেছে, যেখানে প্রতিপক্ষ এসে বলে গেলেন আমরা নাকি তাদের প্রশ্নের উত্তর দেনি। সত্যি বড় হাস্যকর ব্যাপার। মাননীয় সভাপতি, এরপরে যদি প্রতিপক্ষ আমাদের সরাসরি ভাষণ বুঝতে না পারে তাহলে বলতেই হয় আপনার জন্য জ্ঞানের ঘাটতিতে বুঝছেন। সর্বোপরি একটি কথা বলতে চাই, বুঝবেন একদিন সবই বুঝবেন, আর সেই দিন আমাদের মতোই বিতার্কিকদের খুঁজবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।